माई डियर स्टूडेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल घरे घरे इंग्लिश। एर आगे दुटो ट्रांसफरमेशन प्रैक्टिस क्लास आमी आपलोड करेছি আমার চ্যানেলে। আজকে 3 নম্বর ট্রান্সফরমেশন প্র্যাকটিস ক্লাসটা তোমাদের সাথে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু গ্রামার ব্যাপারটা তোমাদের খুব ইজি হয়ে যাবে। দেখো প্রথমে কি বলেছে, মাই ফাদার টোল্ড মি দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। ভয়েস চেঞ্জ করতে বলেছে। তোমার মনে হতে পারে এত বড় একটা সেন্টেন্স কি জানি কিভাবে ভয়েস চেঞ্জ করব। ইউ মে থিঙ্ক দ্যাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট, বাট বেসিক্যালি ইট ইজ নট অ্যাট অল আ ডিফিকাল্ট ওয়ান। কারণ বাবা আমাকে বলেছিল যে প্রেয়ার বা প্রার্থনার মধ্যে রহস্যজনক কিছু নেই। এত বড় সেন্টেন্স হলেও তার ভয়েস চেঞ্জটা বেসিক্যালি আমি এই জায়গাতেই করব। আমার বাবা, এটা সাবজেক্ট, বলেছিল। কাকে বলেছিল? আমাকে। তাহলে কাকে দিয়ে যদি প্রশ্ন করি কাকে বলেছিল, উত্তর কি আসছে? আমাকে। তার মানে এটা কি অবজেক্ট। আর কে বলেছিল? আমার বাবা। টোটালটা আমার বাবা, তাহলে এটা কি হবে? সাবজেক্ট। এখন এই যে ভার্বটা দেখতে পাচ্ছ টোল্ড, এটা কিন্তু ভার্বের 2 নম্বর ফর্ম। দেখো টেল, টোল্ড, টোল্ড। তুমি বলতেই পারো যে স্যার আপনি কি করে শিওর হচ্ছেন যে এই টোল্ডটা ভার্বের 2 নম্বর ফর্ম? ভার্বের 3 নম্বর ফর্ম তো টোল্ড। হ্যাঁ, ভার্বের 3 নম্বর ফর্ম টোল্ড, কিন্তু সেটা যদি হতো তাহলে এর আগে হ্যাজ, হ্যাভ, হ্যাড, ওয়াজ, ওয়্যার বা ক্যান বি, উইল বি, মানে কোনো একটা ভার্বের এখানে অস্তিত্ব থাকতো, তাহলে এই ভার্বটা কি 3 নম্বর ফর্ম হতো। কিন্তু তেমন কিছু এখানে নেই, মানে এই ভার্বটা 2 নম্বর ফর্ম, মানে পাস্ট ইনডেফিনাইট টেন্স। আর পাস্ট ইনডেফিনাইট টেন্স যখন তার ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে এই যে ভার্বের 2 নম্বরকে প্যাসিভ করতে গেলে আমাকে ভার্বের কত নম্বর করতে হবে? 3 নম্বর। মূল ভার্বকে 3 নম্বর ফর্মে চেঞ্জ না করলে কিন্তু প্যাসিভ হবে না, কিন্তু তার আগে আমাকে একটা প্যাসিভ এলিমেন্ট বসাতে হবে। আমি এই নামটা ইউজ করি প্যাসিভ এলিমেন্ট, যেটা কি বি ভার্বের একটা ফর্ম তোমাকে বসাতে হবে। সেইটা বসানোর পরে এই টোল্ড V2কে আমি V3 অর্থাৎ যেটাও টোল্ড সেটা আমি কিন্তু বসাবো। তাহলে প্রথম কাজ কি? অবজেক্টকে কোথায় আনতে হবে? সাবজেক্ট। তাহলে মি যেটা অবজেক্ট সামনে আসলে কি হবে? আই লিখলাম। আই লেখার পরে আমাকে এই ভার্বের 3 নম্বর করতে হবে। এই টোল্ড ভার্বের কি 3 নম্বরে যেতে হবে, কিন্তু টোল্ড ভার্বের 3 নম্বরে যাওয়ার আগে আমাকে এই বি ভার্বের একটা ফর্ম বসাতে হবে, যার নাম দেই আমি কি? প্যাসিভ এলিমেন্ট। প্যাসিভ এলিমেন্ট না বসালে এই ভার্ব যেটা 2 নম্বর আছে তাকে 3 নম্বর করতে আমি পারবোই না। আর 3 নম্বর না হলে প্যাসিভ হবে না। তাহলে 3 নম্বরে পরিণত করার আগে আমার শর্ত হচ্ছে একটা প্যাসিভ এলিমেন্ট বসাতে হবে। কি সেই প্যাসিভ এলিমেন্ট? বি ভার্বের কোনো একটা ফর্ম এখানে বসাতে হবে। কোন ফর্ম বসাবে? আগে অনেকবার আমি বুঝিয়েছি, তবু আর একবার বলছি। আচ্ছা, এই ভার্বটা কত নম্বর? এটা ভার্বের 2 নম্বর ফর্ম, V2। তার মানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কারা? অ্যাম, ইজ, আর। আর বি ভার্বের পাস্ট ফর্ম কারা? ওয়াজ, ওয়্যার। বি ভার্বের V2 যেহেতু ওয়াজ, ওয়্যার, আর যেহেতু এই ভার্বটাও কি V2, তাই এই ভার্বটা যে ফর্মেই আছে বি ভার্বের সেই ফর্মটাই বসবে। অর্থাৎ কে বসবে? ওয়াজ বা ওয়্যার। তাহলে অলরেডি আমি মিটাকে আই করেছি, কারণ মি এর সাবজেক্ট ফর্ম কি? আই। আই, মি, মাই। তাহলে মি এর সাবজেক্ট ফর্ম আই করার পরে এখানে প্যাসিভ এলিমেন্ট হিসাবে হয় ওয়াজ নয় ওয়্যার বসবে, কিন্তু আমি জানি আইর সাথে কি হয়? ওয়াজ হয়। যেই আমি এই ওয়াজ প্যাসিভ এলিমেন্টটা বসিয়ে দিলাম, এবারে কিন্তু নির্দ্বিধায় এই যে টোল্ড ভার্ব যেটা V2 তার V3 করতে পারবো। আর ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল না করলে তো প্যাসিভ হবে না। আর আমরা জানি টোল্ডের V3ও কি? টোল্ড। সুতরাং আমি লিখবো কি? টোল্ড। আই ওয়াজ টোল্ড। এইবারে আমি লিখবো কি? বাই। বাই কার দ্বারা? মাই ফাদার। এই যে মাইটা দেখছো না, আই, মি, মাই, ওই যে ইউ, ইউ, ইয়োর, হি, হিম, হিজ, ওই 3 নম্বর ফর্মগুলোকে বলে পজেসিভ ফর্ম, যার কিন্তু কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ মাই সামনে সাবজেক্ট থেকে অবজেক্টে যাক কি অবজেক্টের থেকে সামনে আসুক, পজিটিভ ফর্মগুলোর কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ এই মাইটাকে পিছনে নিয়ে গিয়ে মি এরকম কেউ কিছু করবে না। তাহলে মাই ফাদারই লিখবে। লিখলাম মাই ফাদার। এবার বাকি যেমন আছে তেমন আমি লিখে দেবো। আমার আর তো কোনো দুশ্চিন্তা নেই, আমার আসল কাজ কিন্তু হয়ে গিয়েছে। লিখে দেবো এইটা, আই ওয়াজ টোল্ড বাই মাই ফাদার, অর্থাৎ আমার বাবার দ্বারা আমাকে এটাই বলা হয়েছিল যে প্রেয়ারের মধ্যে আলাদা করে রহস্যজনক কিছু নেই। আশা করি ভয়েস চেঞ্জ বুঝলে। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ট্রান্সফরমেশনে। দেখো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে একটি ডিরেক্ট স্পিচ আছে, ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে হবে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে এখানে দেখো একটা
কোশ্চেন আছে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার মানে আমার সেই টু জায়গায় কি আসবে, আস্কড আসবে। আর এই যে কমা কোটেশন এখানে দ্যাট হবে না, এখানে ইফ হবে। কি হবে, ইফ। যদি এর শুরুতে কোনো ডব্লিউইচ শব্দ থাকতো, হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার, তাহলে ইফ না লিখে আমি সেই হোয়াট বা হোয়াই বা হোয়েন সেই ডব্লিউইচ ওয়ার্ডটাই লিখতাম, কিন্তু এখানে তেমন কিছু নেই, তাই আমাকে ইফ লিখতে হবে। ওয়েদারও লেখা যায়, কিন্তু আমি ইফটা লিখতে বলি, মনে রাখতে সুবিধা হবে। প্লাস এখানে কোনো মতেই যেন দ্যাটটা তোমরা কেউ লিখবে না। এইবার এই যে দেখছো আর ইউ নট, নিয়ম হচ্ছে ডিরেক্ট থেকে যখন তুমি ইনডিরেক্ট স্পিচ করবে তখন এই কোশ্চেন অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স লেখা যাবে না, কোটেশনগুলো তো উঠেই যাবে, কখনোই কোশ্চেন চিহ্ন রাখা যাবে না, অ্যাসার্টিভে পরিণত করতে হবে, লাস্টে ফুল স্টপ আনতে হবে। তার জন্য কি করতে হবে, তোমাকে এই জায়গাটায় আর ইউ নটটা লিখে নিতে হবে, এইভাবে সাজিয়ে নিতে হবে, ইউ আর নট। আমার কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট। এইবার আমি দেখো কথাটা বলছে কি, শি। এই টোটাল কোটেড সেন্টেন্সটা অর্থাৎ রিপোর্টেড স্পিচটা কে বলছে, এই শি, অর্থাৎ এক ভদ্রমহিলা বলছে। কাকে না, তাকে। তাহলে এই যে ভদ্রমহিলা বলছে তুমি কি তোমার ব্যাপারে এক লজ্জিত নও, তাহলে এই তুমিটা এই ভদ্রমহিলা এখানে যে শ্রোতা হিম তাকে ইন্ডিকেট করে বলছে। তোমাকে এই ইউটাকে চেঞ্জ করতে হবে, এই যে শ্রোতা, এই শ্রোতা দিয়ে ইউটা কি হবে, চেঞ্জ হবে। চলো দেখো কি করি। আমি প্রথমে যেমন আছে লিখে দেবো শি আস্কড হিম, এরপরে আমি কি লিখবো, এই যে কমা কোটেশনের জায়গায় দ্যাট তো নয়, কি লিখবো, ইফ। ইফ লিখে দিলাম। আর এই আর ইউ নটকে আমি করে নিয়েছি কি, ইউ আর নট। তাহলে ইউটা কাকে বোঝাচ্ছে, তাকে বোঝাচ্ছে, হিম। তাহলে সে বলেছিল তাকে তুমি কি লজ্জিত নও, তার মানে সে জিজ্ঞাসা করেছিল তাকে সে কি লজ্জিত নয়, তাহলে ইউটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, হি হয়ে যাবে। এইটা কিন্তু মাথায় রাখবে। এবারে যেহেতু এই সেইড বা এই যে দেখছো আস্কড যেহেতু পাস্টে আছে, তাই এই কোটেশনের ভিতরে ভার্বের পাস্টিকরণ হবে। অর্থাৎ এই যে আর দেখছো, এই আর হয় ওয়াজ হবে নয় ওয়্যার হবে। এখন তুমি বলো হির সাথে কি হবে, নিশ্চয়ই ওয়্যার হবে না, কি হবে, ওয়াজ হবে। তাহলে আমি কি দেবো, হি ওয়াজ। এই ভার্বের পাস্টিকরণটা কিন্তু করতেই হবে, হি ওয়াজ, তারপরে যা আছে লিখে দেবো। এইবারে দেখো নট অ্যাশেমড অফ লেখার পরে রয়েছে ইয়োর সেলফ। একে বলছে ইয়োর সেলফ, এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে ইউর রিফ্লেক্সিভ প্রোনাউন যদি ইয়োর সেলফ হয়, এই ইউটা তো এই হিমকে বোঝাচ্ছে, এ তো শ্রোতা। এই বক্তা ইউ বলতে কাকে বোঝাচ্ছে, এই শ্রোতাকে বোঝাচ্ছে। তাহলে ইউটা যেমন হিমের থেকে কি হয়েছে, হি হয়েছে, তেমনি ইয়োর সেলফটাও এই হিমের রিফ্লেক্সিভ প্রোনাউন কি, হি, তার রিফ্লেক্সিভ প্রোনাউন কি হয়, হিমসেলফ। তাহলে ইয়োর সেলফের বদলে কি হবে, হিমসেলফ। লিখে দিলাম হিমসেলফ। এরপরে আমার নাউর জায়গায় কি করতে হবে, নাও থাকলে কি করে দিতে হয়, দেন। এটা তোমরা সবাই জানো, টুডে থাকলে দ্যাট ডে হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, আর নাও থাকলে কি হবে, দেন হবে। এখন যদি এই হিমের জায়গায় মনে করো থাকতো দেম, অর্থাৎ এই ভদ্রমহিলা দেম তাদেরকে বলেছিল, তখন এই ইউটাতে এই দেমকে ইন্ডিকেট করতো। দেমের উদ্দেশ্যেই বলা হচ্ছে যে তোমরা কি লজ্জিত নও, তখন ইউ বলতে, যেমন হিমের ক্ষেত্রে ইউ বলতে তুমি হবে, যখন দেম অর্থাৎ তাদেরকে বলবে তখন ইউ বলতে কি বোঝাবে, তখন কি তুমি বলবে না তোমরা, তোমরা কি লজ্জিত নও, তখন কিন্তু এই দেমটা এখানে কি হবে জানো, দে হবে। আর ওই যে ইয়োর সেলফ, তখন সেটা কি হবে, দেমসেলভস, তখন এখানে কি হবে, দেমসেলভস। আবার মনে করো এই দেমের জায়গায় যদি আস থাকতো, আস, তাহলে এই ইউটা তখন আসকে ইন্ডিকেট করতো, অর্থাৎ সেই মহিলা আমাদেরকে বলছে, তখন কিন্তু আস থাকলে এইখানে দের জায়গায় কি আসতো বলতো, উই আসতো। আর ওইখানে যেটা দেমসেলভস দের জন্য আসছিল বা হিমের জন্য হিমসেলফ এসেছে, যদি এখানে আস থাকতো তখন কিন্তু এখানে কি হতো, আওয়ার সেলভস। আবার যদি মনে করো এখানে মি থাকতো, অর্থাৎ সেই মহিলা আমাকে বলেছে, তখন কিন্তু এই ইউ মিকে ইন্ডিকেট করতো, আমাকে, আমার উদ্দেশ্যে বলছে তুমি কি লজ্জিত নও, তখন মিটা এখানে কি হতো, আই হতো। আর তখন এই ইয়োর সেলফটা এই মি থেকে কি হতো, মাই সেলফ হতো। আশা করি তোমরা বুঝতেই পেরেছো। কিন্তু যেহেতু এখানে হিম আছে তাই এখানে হি হবে, এই ইউটা চেঞ্জ হয়ে হি হবে। আর যেহেতু হিম আছে ইয়োর সেলফটা কি হবে, হিমসেলফ হবে। আর নাউটা দেন হবে। আর ভার্বের পাস্টিকরণের জন্য এই যে আর দেখছো সেই আরটা এখানে কি হবে, ওয়াজ হবে। বুঝতে পেরেছো, আমি টোটালটা বুঝিয়ে দিলাম তোমাদের। আর মনে রাখবে এই আর ইউ, তার মানে তুমি কিন্তু এইভাবে ওয়াজ হি লিখতে পারবে না, ওটাকে ঘুরিয়ে অ্যাসার্টিভ করে নিতে হবে, হি ওয়াজ। কেন অ্যাসার্টিভ করতে হবে, কারণ আমাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে লাস্টে এই কোশ্চেন মার্ক আর রাখা যাবে না, আমাকে ফুল স্টপেই নিয়ে আসতে হবে। চলো পরেরটা দেখে নেওয়া যাক। 3 নম্বরে কি বলছে, অ্যান ইন্টারেস্টিং ফেজ অলসো ক্যান বি প্রিটি।
তাহলে এই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। কমপ্লেক্স সেন্টেন্স করা মানে আমাকে সেখানে একটা নাউন ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ বা একটি অ্যাডভার্বিয়াল ক্লজকে আনয়ন করতে হবে, তবে এই সিম্পল সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সে হবে। এইবার আমি যখন ভাবছি কিভাবে কমপ্লেক্স করব, আমার নজর পড়ে গেল এই শব্দটার উপরে, ইন্টারেস্টিং, যেটা কিনা এই ফেস, যেটা একটা নাউন, এই ফেসকে কোয়ালিফাই করছে। তাহলে নাউনের আগে বসে এই ইন্টারেস্টিংটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে কেন না এই অ্যাডজেক্টিভটাকেই আমি অ্যাডজেক্টিভ ক্লজে কনভার্ট করে দিই, তাহলেই তো সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমি কি লিখব, দেখো এই ইন্টারেস্টিংটা আমি প্রথমে লিখব না, শুধু লিখব কি এ ফেস। দেখো ইন্টারেস্টিং এর আইটা ভাওয়েল ছিল বলে এখানে অ্যান হয়েছে, কিন্তু আমি ইন্টারেস্টিং না লিখে শুধু ফেসটা লিখব, তাহলে কি আর আমি অ্যান ফেস লিখতে পারি? লিখতে তো পারি না, এফটা কনসোনেন্ট। তাহলে কি লিখব, এ ফেস। এ ফেস লেখার পরে আমাকে একটা লিঙ্কার দিতে হবে, তার সঙ্গে আমি হু দেবো না, কি দেবো, হুইচ, একটা মুখ যেটা হয় ইন্টারেস্টিং। তাহলে কি লিখবো, হুইচ। এবার কি দেবো, ইজ দেবো নাকি ওয়াজ দেবো? একটা ফাইনাইট ভার্ব তো আনতেই হবে। তখনই আমি দেখলাম এখানে ক্যানটা কিসে আছে, প্রেজেন্টে। যদি কুড থাকতো তাহলে এখানে আমি ওয়াজ আনতে পারতাম, কিন্তু ক্যান রয়েছে, তাহলে আমি ইজ আনবো। আরও তো আনা যেত, অ্যাম, ইজ, আর, আর আনতে পারতাম। যদি এখানে ফেস না থেকে ফেসেস, অনেকগুলো মুখ থাকতো, তাহলে তো আর আনতাম, কিন্তু এখানে একটাই মুখ। তাহলে কি হবে, আ ফেস হুইচ ইজ। এইবার এই অ্যাডজেক্টিভটাকে বসিয়ে দিলাম, ইন্টারেস্টিং, হুইচ ইজ ইন্টারেস্টিং, ব্যাস এইটা তৈরি হয়ে গেল কি বলতো, অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি হয়ে গেল, কারণ এই পুরো ক্লজটা এই ফেস নাউনটাকে কোয়ালিফাই করছে। সো দিস ক্লজ ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। এইবার আমার বাকিটা লিখে দিতে হবে কি, ক্যান অলসো বি প্রেটি। তাহলে আমি লিখে দেবো পুরো সেন্টেন্সটা, যেটাকে আমি এক্সটেন্ড করলাম, একটা অ্যাডজেক্টিভ ক্লজ মাঝখানে কি ঢুকিয়ে দিলাম। তাহলে বলো তো এটা মেইন ক্লজ কোনটা, প্রিন্সিপাল ক্লজ। এ ফেস ক্যান অলসো বি প্রেটি, এই যে এ ফেস ক্যান অলসো বি প্রেটি, এটা মেইন ক্লজ। তার মাঝখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ ঢুকে গেল, হুইচ ইজ ইন্টারেস্টিং। সেন্টেন্সটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম হয়ে গেল। 4 নম্বরে কি বলছে, অক্টোবর ইজ দ্য গ্রেটেস্ট টাইম। দেখতে পাচ্ছ গ্রেটেস্ট, সুপারলেটিভ ডিগ্রি আগে সবসময় কি হয়, দি হয়, এবং যথারীতি এখানে কি আছে, দি আছে। দি গ্রেটেস্ট টাইম, একে পজিটিভ ডিগ্রি করতে বলছে। এদের যখন পজিটিভ ডিগ্রি শুরু হবে না, শুরু করতে হবে কি দিয়ে, নো আদার। নো আদার লেখার পরে এই টাইমটা এখানে আদারের পরে কি বসিয়ে দিতে হবে, লিখে দেবো টাইম। তারপরে কি লিখবো, ইজ। এইবার তোমাকে কি চেয়েছে, পজিটিভ ডিগ্রি। গ্রেটেস্টের পজিটিভ ডিগ্রি কি, গ্রেট। আর যখনই গ্রেট বসবে তার আগে আর পরে কি দিতে হবে, অ্যাজ। তাহলে নো আদার টাইম ইজ অ্যাজ গ্রেট অ্যাজ, অক্টোবরটা এখানে চলে আসবে। এই হয়ে গেল উত্তর। মানে ক্লিয়ার করে দিচ্ছি, দেখো অক্টোবর হচ্ছে সব থেকে সেরা সময়। আমি পজিটিভ ডিগ্রি কি করলাম, এটা পজিটিভ ডিগ্রি, হ্যাঁ। আমি কি করলাম, নো আদার টাইম, না আর কোনো সময় হয় ততটা গ্রেট যতটা অক্টোবর। ট্রান্সফর্ম হলো, মানে কিন্তু একই থাকছে, অর্থাৎ আর কোনো টাইম ততটা গ্রেট না যতটা কে, অক্টোবর। তার মানেই তো এটা অক্টোবরই হচ্ছে সব থেকে গ্রেটেস্ট, অর্থাৎ সব থেকে সেরা টাইম। চলো কম্পারেটিভ চাইনি, তবু আমি কম্পারেটিভ ডিগ্রিটা করে দিচ্ছি। কম্পারেটিভ ডিগ্রির একটা মজা কি, সুপারলেটিভ, এটা তো সুপারলেটিভ। সুপারলেটিভ যাকে দিয়ে শুরু হচ্ছে, যার প্রসঙ্গে বলছে অক্টোবর, কম্পারেটিভ ডিগ্রিটাও সেটা দিয়ে শুরু হবে। এরপরে ভার্বটা বসাবো কি, ইজ। অক্টোবর হয়, গ্রেটের কম্পারেটিভ কি দেখো, গ্রেটার। আর গ্রেটারের পরে সবসময় একটা কি বসবে, দেন। তাহলে আমি কম্পারেটিভ ডিগ্রি করছি, অক্টোবর ইজ গ্রেটার, তারপরে কি বসবে, দেন। এখানে যেমন আমি স্টার্টিংটা কি দিয়ে করেছি, নো আদার। কম্পারেটিভে দেনের পরে আমার মনে রাখতে হবে, দেনের পরে কি হবে, এনি আদার। বারবার মনে মনে বলবে, দেন এনি আদার, দেন এনি আদার। লিখে দিই এনি আদার, মনে মনে বলছি আর লিখছি। দেখো অক্টোবর একটা টাইম, একটা মান্থ, যেমন এখানে আদারের পরে কি দিয়েছি, টাইম, এখানেও এনি আদারের পরে কি দেবো, টাইম। উত্তরে গেল অক্টোবর ইজ গ্রেটার দেন এনি আদার টাইম, অন্য যে কোনো সময়ের থেকে। তাহলে অন্য যে কোনো সময়ের থেকে গ্রেটার কে, অক্টোবর। মানে কিন্তু এটাই বোঝাচ্ছে অন্য যে কোনো সময়ের থেকে সেরাতর হচ্ছে কে, অক্টোবর। তার মানেই হচ্ছে অক্টোবর সেরাতম, অক্টোবর মহানতম সময়, অর্থাৎ মানে কিন্তু সেম থাকছে। অথচ আমি সেটাকে ট্রান্সফর্ম করলাম, নো আদার দিয়ে শুরু করে পজিটিভ করলাম, আর অক্টোবর দিয়ে শুরু করে গ্রেটার কম্পারেটিভ ডিগ্রি, তারপরে যথারীতি কি হয়, দেন, তারপরে এনি আদার দিয়ে টাইমটা বসিয়ে দিয়ে কম্পারেটিভ ডিগ্রি করে নিলাম। বাট ট্রান্সফর্ম হলো, বাট দ্য মিনিং রিমেইন সেম। দেখো আবার প্রিয় ছাত্রছাত্রীরা, অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন, যে মুহূর্তে সে ট্রেন থেকে চলে যাবে, ট্রেন ছেড়ে নেমে যাবে, সে হয়তো
আমার সাথে যে ছোট্ট সাক্ষাৎকারটা তার ট্রেনে থাকাকালীন হয়েছিল সেটা হয়তো সে ভুলে যাবে। অর্থাৎ একে নেগেটিভ করতে বলছে। এখানে কোনো নট, নো, নেভার কিছু নেই, মানে আমার নট বা নো কিছু একটা আনতে হবে যাতে নেগেটিভ সেন্টেন্স হয় এবং মানেটাও কিন্তু যেন সেম থাকে। এর জন্য সহজতম উপায় সেটা হচ্ছে কি, এই জায়গাটা খেয়াল করো, অ্যাজ সুন অ্যাজ, তারপরেই দেখো ভার্ব কত নম্বরে রয়েছে, 2 নম্বর, আর তারপরে দেখো এখানে একটা কমা আছে। এই 3 জায়গায় আমি কারুকার্য করব, মাঝখানে যে যেমন আছে তেমন তারা অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। চলো শুরু করি। অ্যাজ সুন অ্যাজ কে রিপ্লেস করব নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড লেখার পরে এই যে সাবজেক্ট আছে, আমি তো বললাম এরা অপরিবর্তিতই থাকবে, সি লিখে দেবো। লেখার পরে এই যে লেফট দেখছো ভার্বের 2 নম্বর, সেইটা যেহেতু আমি এখানে একটা হ্যাড এনেছি, এই ভার্বটা 2 নম্বরটা V3 তে পরিবর্তিত হবে। তবে লিভ, LEAV, তার পাস্ট ফর্ম লেফট, তার যে 3 নম্বর পাস্ট পার্টিসিপল সেটাও লেফট। অর্থাৎ এক্ষেত্রে পরিবর্তনটা বুঝতে পারছো না, কিন্তু যদি এখানে একটা কোনো স্ট্রং ভার্ব থাকতো বা একটা ইরেগুলার ভার্ব থাকতো, মনে করো যদি এখানে ওয়েন্ট থাকতো, গো ওয়েন্ট, তখন ওয়েন্টটা কি হতো জানো, গো ওয়েন্ট গন, তখন পরিবর্তনটা তুমি বুঝতে পারতে। কিন্তু পরিবর্তন বুঝতে পারুক বা না পারুক, তুমি 2 নম্বরকে 3 নম্বর করতে হবে, এটাই মাথায় রেখে লেফটের 3 নম্বর লেফট সেটা লিখে দেবে। তারপরে কিন্তু আবার কমা পর্যন্ত যা আছে বসে যাবে অপরিবর্তিত অবস্থায়। দ্য ট্রেন বসার পরে এই কমার জায়গায় তোমাকে কি আনতে হবে, দেন, মনে থাকবে। দেন লেখার পরে আর কোনো তোমার খাটনি নেই, খাটনি একটাই, ওটাকে আবার তোমাকে রিপিট করে লিখতে হবে। লিখে দেবো বাকিটা। হয়ে গেল। তাহলে আমি কি করলাম, এই জায়গাটাকে আনলাম এই জায়গার বদলে, তারপরে সি যেমন আছে বসার পরে এই যে ভার্বের 2 নম্বর তাকে ভার্বের 3 নম্বর করে দিলাম। যদিও এটা একই শো করছে, তার কারণ ভার্বের 2 নম্বর লেফট, তার 3 নম্বরও কি লেফট। যদি অন্য কোনো ভার্ব থাকতো, ধরো এখানে টুক আছে, টেক টুক, তখন কিন্তু স্পষ্ট বোঝা যেত টুকটা কি হতো, টেকেন। তারপরে আবার কমা পর্যন্ত যা আছে লিখে দিলাম, তারপরে এই কমার জায়গায় কি আনলাম, দেন। তাহলে আমরা এই কটা এই যে রাউন্ড করে দিচ্ছি না, এনসার্কেলড, নো সুনার হ্যাড আসবে, 2 নম্বর ভার্বটা 3 নম্বর হবে, তারপরে কমার জায়গায় দেন হবে, আর মাঝে মাঝে যারা যেমন আছে তারা অবলীলায় মহা আনন্দে তেমনভাবেই কি বসে যাবে, আর মহা আনন্দে তুমিও একটা নম্বর পেয়ে যাবে, কারণ তোমার উত্তরটা যে সঠিক হবে। আর উত্তর কেন সঠিক হবে, কারণ তোমার তো এখানে নোটা চলে এলো, তোমাকে তো নেগেটিভই করতে বলেছে, নো এসে গিয়েছে, মানে কিন্তু সেমই থাকবে। এটাই তো ট্রান্সফরমেশনের নিয়ম। দ্য মিনিং উইল রিমেইন সেম, বাট দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ সূচক বাক্যটা নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তিত হবে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। লাস্ট স্টেপটায় চলে এসেছি। ইউ মাস্ট রিয়ালাইজ, দেখো মডাল অক্সিলারি মাস্ট, তুমি অবশ্যই এটা অনুধাবন করবে, বুঝবে যে সততাই হচ্ছে সব থেকে বড়, সব থেকে সেরা পন্থা। তাহলে এই রিয়ালাইজ ভার্বের নাউন ফর্ম আনতে বলেছে। রিয়ালাইজ ফর্মের নাউন ফর্ম হচ্ছে রিয়ালাইজেশন, ঠিক আছে। তাহলে আমি যখন ভার্বকে সরিয়ে কি করব, ভার্বকে যখন আমি নাউনে পরিবর্তিত করব, আমার কারণ সেটাই তো আমার চেয়েছে, তাহলে এখানে ভার্বের একটা ভ্যাকান্সি তৈরি হবে, তার মানে ভার্বের একটা শূন্যতা তৈরি হবে, তোমাকে আলাদা একটা ভার্ব আনতেই হবে। এবং সেটা কি ভার্ব আনবো, এক্ষেত্রে হ্যাভটা সব থেকে বেস্ট হবে। বিভিন্ন সময় অন্যান্য ভার্বও আসে, মেক আসে, টেক আসে, গিভ আসে, বাট এক্ষেত্রে আমরা হ্যাভ আনবো। কি হবে দেখো, ইউ মাস্ট হ্যাভ, দেখো এই ভার্বটা আনলাম, ইউ মাস্ট হ্যাভ। হ্যাড আনতে পারবো না, কারণ মডালের পরে ভার্বের কত নম্বর হবে, প্রেজেন্ট ফর্ম। ইউ মাস্ট হ্যাভ দ্য রিয়ালাইজেশন। এই রিয়ালাইজেশন কিন্তু নাউন ফর্মে পরিবর্তিত হলো। তুমি বলো স্যার এটা দি আনলেন কেন, আনলাম শ্রুতি মধুর করার জন্য, এবং দিটা যেন আরো প্রমিনেন্টলি বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ এটা নাউন, কারণ ভার্বের আগে তো দি বসে না, নাউনের আগেই দি বসে, অর্থাৎ দি যেন আরো এক্সট্রা ভাবে এক্সামিনারকে বুঝিয়ে দিচ্ছে যে স্যার হ্যাঁ আমি নাউন ফর্মই করেছি। তাহলে ইউ মাস্ট হ্যাভ দ্য রিয়ালাইজেশন, অর্থাৎ তুমি অবশ্যই বুঝবে, উপলব্ধি করবে যে সততাই বেস্ট পলিসি। ইউ মাস্ট হ্যাভ দ্য রিয়ালাইজেশনস, মানে তোমার অবশ্যই উপলব্ধি থাকবে বা থাকা উচিত যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বাকিটা লিখে দেবো যেমন আছে। হয়ে গেল, ইউ মাস্ট হ্যাভ দ্য রিয়ালাইজেশন দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। একটা আলাদা ভার্ব আনলাম হ্যাভ, এবং তোমার অবশ্যই থাকতে হবে কি না উপলব্ধি এইটাই যে সততাই হচ্ছে বেস্ট পলিসি। আর এই সৎভাবে সততার সাথে তুমি যদি গ্রামার প্র্যাকটিস করো, ভিডিওগুলো দেখো, একদম সততার সাথে নম্বর তুমি পাবে, এবং সৎ পথে এগিয়ে একটা সৎ ভবিষ্যৎ জীবন, আ সাকসেসফুল লাইফ উইল ওয়েট ফর ইউ।
চলো আবার কোনো একটা ভিডিওতে তোমাদের সামনে এভাবেই হাজির হব। আজ এই পর্যন্তই থাক। টাটা, আলভিদা।